তোমাদের ফিজিক্সের বল অধ্যায়ের ক্লাস হবে। তো আমরা লাস্ট ক্লাসে যা যা পড়ছিলাম আশা করি তোমরা পড়ছো। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছিলাম, তারপর হচ্ছে অভিকর্ষ পড়ছিলাম। এখন নিউটনের মহাকর্ষ সূত্রটা ছিল কত? ডব্লিউ এফ ইকুয়াল হচ্ছে জি এম ওয়ান এম টু ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার। এবং ওইখানে আমাদের অভিকর্ষজ ত্বরণ পড়ছিলাম। বলতো অভিকর্ষজ ত্বরণ জি স্মল জি দ্বারা আমরা প্রকাশ করছিলাম। জি ইজ ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে স্মল আর স্কোয়ার, তাই না? এটা ছিল অভিকর্ষজ ত্বরণের প্রথম সূত্রটা। এরপরে আমরা এই আর এর পরিচয়টা কি দিছি মনে আছে কিনা তোমাদের? যে আর ছিল হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে তোমার দূরত্ব। মনে করলাম এখানে একটা পাহাড় আছে, এইখানে তুমি আসো, তাহলে আর ছিল হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে তোমার দূরত্বটাকে আমরা বলতাম হচ্ছে স্মল আর। এখন আরেকটা কন্ডিশনে, যে যখন তুমি পৃথিবীর পৃষ্ঠে ছিলা, যে মনে করো এখন তুমি পৃথিবীর পৃষ্ঠে আসো, তাহলে বলো তো পৃথিবীর কেন্দ্র হতে তোমার দূরত্বটা কত? পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এর সমান। তাহলে স্মল আর এর জায়গায় যখন আমরা আর বসাইছিলাম তখন সূত্রটা ছিল এরকম, জি ইজ ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার। অর্থাৎ এটা ছিল হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান বের করার সূত্র, জি ইজ ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর এটা কি? এটা হচ্ছে জিএম বাই আর স্কয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ ব্যতীত অন্য কোনো উচ্চতায় জি এর মান বের করার জন্য এই সূত্রটা আমরা এখানে, আমরা যখন উচ্চতায় থাকবো তখন আমরা এই সূত্রটা ইউজ করবো, আর যখন ভূপৃষ্ঠে থাকবো তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে আসো আজকে আমরা এইখান থেকে লাস্ট ক্লাসও কয়েকটা ম্যাথ করাইছি, আমরা আজকেও কয়েকটা যদি ম্যাথ করাই। তো ম্যাথটার জন্য মনে করলাম আমরা এটা হচ্ছে পৃথিবীর পৃথিবী, এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার উচ্চতাকে আমরা মনে করলাম এইচ দ্বারা প্রকাশ করলাম। এখন এই পাহাড়টার উচ্চতা দেখো, আমাদের বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার। তাহলে এইখানে হচ্ছে আমরা পৃথিবীর ব্যাসার্ধ এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর আমরা ধরে নিলাম। তাহলে তোমাকে আর এর মান বলে দিছে দেখো ৬৩৭০ কিলোমিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারি ৬৩৭০ ইন্টু হচ্ছে ১০০০ মিটার। এরপর বলা হলো এবং ভর, অর্থাৎ পৃথিবীর ভর তোমাকে বলে দিছে, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। তোমাকে হচ্ছে 5.98 ইন্টু হচ্ছে 10⁻²৪ কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর বলে দিছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের এভারেস্টের উচ্চতা, অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম এভারেস্ট পাহাড়, এর উচ্চতা বলে দিছে দেখো কত? 8.848। তাহলে এইচ সমান সমান তোমাকে বলে দিছে 8.848 কিলোমিটার। তাহলে এটা তোমাকে বলে দিছে। তাহলে আমরা এটাকেও যদি লিখি যে এইচ সমান সমান 8.848 কিলোমিটার, তাহলে কিলোমিটারকে আমরা যদি এখনো মিটারে নিয়ে যাই ১০০০ দ্বারা তোমাকে গুণ করতে হবে। তাহলে 8.848 ইন্টু হচ্ছে ১০০০ মিটার। তাহলে এই জিনিসগুলো আমরা নিলাম। তোমাকে বলা হচ্ছে এভারেস্টের চূড়ায়, অর্থাৎ তুমি এইখানে আসো, মনে করো তোমাকে এইখানে এখন হচ্ছে জি এর মান বের করতে বলছে। তাহলে জি ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট? তাহলে খেয়াল করো তো আমরা যে তোমাকে জিএম বাই আর স্কোয়ার, এখানে আর এর পরিচয় কি ছিল? পৃথিবীর কেন্দ্র হতে তোমার দূরত্ব। তাহলে বলো তো পৃথিবীর কেন্দ্র হতে তুমি এখন কতটুকু দূরত্বে আসো? পৃথিবীর কেন্দ্র হতে তুমি এই পরিমাণ দূরত্বে আসো। তাহলে এই দূরত্বটা কত হবে? খেয়াল করো তো, এতটুকু দূরত্ব হচ্ছে আর, এতটুকু দূরত্ব হচ্ছে এইচ। তাহলে আমরা বলতে পারি হচ্ছে তুমি পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ এই পরিমাণ দূরত্বে আসো, তাই না? তুমি একটু খেয়াল করো ফিগারটা। দরকার হলে তোমরা যখন নোট খাতা অঙ্কটা করবা ফিগারটা এঁকে রাখো, তাহলে তোমার নিজেকে বুঝতে সুবিধা হবে। ভাইয়ার নোট খাতায় আঁকি নাই। তাহলে তুমি খেয়াল করো, আমরা পৃথিবীর কেন্দ্র হতে তুমি হচ্ছে আর প্লাস এইচ দূরত্বে আসছো। তাহলে বলো তো এভারেস্টের উচ্চতায় আমরা যদি লিখি যে এভারেস্টের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি হলে আমরা লিখতে পারি হচ্ছে জি ইজ ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। খেয়াল করো তো এটা কিভাবে লিখছি? আমাদের মেইন সূত্রটা কি ছিল বলতো? জি ইজ ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। স্মল আর এর পরিচয় কি ছিল? পৃথিবীর কেন্দ্র হতে তোমার দূরত্ব। তাহলে তুমি পৃথিবীর কেন্দ্র হতে এখন কতটুকু দূরত্বে আসো বলো তো? আর প্লাস এইচ পরিমাণ দূরত্বে আসো। তাহলে স্মল আর এর জায়গায় আমরা দেখো আর প্লাস এইচ বসায় দিলাম। এখন যদি তুমি মানগুলা বসাও তাহলে আমরা জি এর মান জানি 6.6
673 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 11 ইন্টু এম এর মান তোমাকে বলে দিচ্ছে 5.98 10 টু দি পাওয়ার 24। আর এর মানও তুমি জানো, দেখো আর এর মান হচ্ছে 6370 ইন্টু হচ্ছে 1000 যোগ হচ্ছে 8.848 ইন্টু হচ্ছে 1000 তার স্কয়ার। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেট করো তাহলে আমাদের মান আসে হচ্ছে 9.807 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমাদের এভারেস্টের উচ্চতায় তোমাকে জি এর মান বের করতে বলছে, তাহলে এভারেস্টের উচ্চতায় জি এর মান হচ্ছে 9.807 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই নিয়মের আরেকটা অঙ্ক তোমাদের দেখবা ভাইয়া যখন নোট দিব ওইখানে হচ্ছে SW দেওয়া আছে, সেম একই নিয়মেরই তোমরা ওই অঙ্কটা করবা এবং সাথে সাথে ভাইয়া তোমাদেরকে এই জিনিসটা সূত্র আকারে যদি লিখে দিই তাহলে তোমরা আরো একটু মনে রাখতে পারবা। যে এভাবে লেখো যে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G is equal হচ্ছে G ক্যাপিটাল M ডিভাইডেড বাই হচ্ছে R স্কয়ার। আর ভূপৃষ্ঠ হতে H উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ G is equal হচ্ছে, তাহলে G ক্যাপিটাল M, তাহলে তুমি ভূপৃষ্ঠ হতে H উচ্চতায়, তার মানে তুমি সেন্টার থেকে R প্লাস H পরিমাণ উচ্চতায় আছো, তাহলে এখানে আমরা কি লিখবো R প্লাস H তার হোল স্কয়ার। অর্থাৎ ভাইয়া যে জিনিসটা বুঝাইলাম তোমাদের সুবিধার জন্য সূত্র আকারে লিখে দিছি, তোমরা এই ম্যাথটার পাশে দরকার হলে লিখে রাখো এই দুইটা সূত্র হিসাবে, তাহলে পরবর্তীতে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো দেখো এবার আমরা হচ্ছে 14 নাম্বার এবং 15 নাম্বার এই দুইটা ম্যাথই দেখো, দুইটা ম্যাথই প্রায় কাছাকাছি এবং 13 পরে যে SWটা দিছি খেয়াল করো, 13 পরের SWটা, তারপর एग्जांपल 14 এবং 15 এই তিনটা ম্যাথ হচ্ছে তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের বইয়ে এই তিনটা ম্যাথ আছে। তা আসো ভাইয়া প্রথমে एग्जांपल 14 এই ম্যাথটা যদি একটু বুঝাই তোমাকে, এই চিত্রটার দিকে একটু খেয়াল করো তো এখানে কি বোঝানো হয়েছে। তার আগে খেয়াল করো এই যে চিত্রের এখানে একটা বস্তু দেওয়া আছে, এই জিনিসটাকে আমরা যদি একটু খেয়াল করো তো তোমরা দেখবা যে বিভিন্ন মুভিতে বা হচ্ছে নাটকও দেখতে পারো যে কুয়া থেকে পানি উঠানোর সময় একটা দড়ি টেনে টেনে পানি উঠায়। তো এটা মনে করলাম আমরা হচ্ছে কুয়া, তুমি খেয়াল করবা যে কুয়ার উপরে এখানে এরকম একটা গোল কিছু থাকে, এর উপর দিয়ে দড়িটা এভাবে থাকে আর আরেকটা প্রান্তে এখানে বালতি লাগায় নিচে ফালানো হয়, তাহলে এইটার উপর দিয়ে দড়িটাকে হচ্ছে টানাটানি করে, তাই না? ঠিক একই ভাবে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ঘুরতে পারে, ঠিক একই ভাবে এইখানে হচ্ছে এরকম একটা গোল জিনিস দেখানো হয়েছে, এই জিনিসটাকে আমরা সায়েন্সের ভাষায় এটাকে বলি হচ্ছে পুলি, এটাকে আমরা বলি হচ্ছে পুলি। অর্থাৎ এরকম একটা গোল শেপের বস্তু, এর উপর দিয়ে দড়িটা হচ্ছে চলাচল করতে পারে ঘর্ষণহীন ভাবে। তা আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে ঘর্ষণ, আমরা আগামী ক্লাসে পড়াবো। তাই এই পুলির উপর দিয়ে এটা ঘর্ষণহীন ভাবে চলাচল করতে পারে। এখন এই যে এখানে দেখো আমরা কি করলাম, এই পুলির উপর দিয়ে একটা দড়ি এনে এই বস্তুটার সাথে যুক্ত করলাম আর আরেক প্রান্ত নিয়ে দেখো একটা বস্তু বি এর সাথে যুক্ত করলাম। এখন এই বি বস্তুটার ভর দেওয়া আছে তোমাকে হচ্ছে 10 কেজি। এই কথার মানে কি বলতো, বি বস্তুটাকে তুমি 10 কেজি যদি ভর ঝুলায় দাও, বলতো বি বস্তুটার নিচের দিকে একটা বল অনুভব করবে, তাহলে বি বস্তুটার নিচের দিকে কতটুকু বল অনুভব করবে? আমরা জানি যে কোনো বস্তু নিচের দিকে কতটুকু বল অনুভব করে তার ওজনের সমান। তাহলে বি বস্তুটার নিচের দিকে হচ্ছে ওজনের সমান যখন একটা টান অনুভব করবে, দেখো তো এই দড়িটাকে তুমি এনে আবার এই বস্তুটার সাথে যুক্ত করে দিছো, তাহলে বলো তো এই বস্তুটার উপর কতটুকু বল অনুভব হবে? বলো তো এইটা যে পরিমাণ বল পাবে সেই বলটাই হচ্ছে এই বস্তুটাকে টান দিবে এইদিকে। তাহলে আমরা এখানে বলতে পারি, খেয়াল করো যে এ বস্তুর উপর ক্রিয়াশীল বল, এ বস্তুর উপর বল সমান সমান হচ্ছে বি বস্তুর ওজন, বি বস্তুর ওজন। তাহলে খেয়াল করো ভাইয়া কি লিখলাম যে এ বস্তুর উপর বলটা কতটুকু, বলতো বি বস্তুটার ওজন, বি বস্তু কেন, কারণ হচ্ছে বি বস্তুর ওজন বি বস্তুটাকে নিচের দিকে টান দিবে, আবার বি বস্তুটা এ এর সাথে যুক্ত আছে, তাহলে ওই টানটাই আবার এ কে কি করবে, এ কে এই দিকে হচ্ছে টান দিবে, যার কারণে এ বস্তুর উপর কতটুকু টান হবে, বি বস্তুর যতটুকু ওজন ততটুকুই।
তাহলে খেয়াল করো তো আমরা ওজন ডাব্লিউ ইকুয়াল কত জানি বলো তো এম ইন্টু জি। তাহলে এখানে এম কার ওজন বলতো বি বস্তুর ওজন, তাহলে এমটা কার হবে বলো তো বি বস্তুর ভর, আর জি তো আমরা জানি কত 9.8। তাহলে আমরা এখানে বসায় দাও বি বস্তুর ভর কত, খেয়াল করো বি বস্তুর ভর বলে দিচ্ছে 10, তাহলে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 9.8, তাহলে সমান সমান হচ্ছে 98 নিউটন। তার মানে আমরা পেলাম যে এ বস্তুর উপর বল, এটাকে আমরা মনে করো এফ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এ বস্তুর উপর বলটা হচ্ছে 98 নিউটন, অর্থাৎ আমাদের এই বস্তুটা এই দিকে হচ্ছে 98 নিউটন বলে একটা বল প্রয়োগ করা হলো। আমাদের কোশ্চেনটা হচ্ছে তাহলে এই বস্তুটার ত্বরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো তো আমরা জানি F সমান সমান এম এ, তাহলে এখান থেকে A সমান সমান লিখতে পারি হচ্ছে F বাই M। তাহলে F এর মান আমরা পেলাম হচ্ছে 98, আর M এর মান দেখো তোমাকে বলে দিছে, M এর মান বলে দিছে আমাদের 50, তাহলে M এর মান হচ্ছে 50। তাহলে আমরা এটাকে যদি ভাগ করো ভাগ 50, এটা আসে হচ্ছে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ তোমার এই বস্তুটা হচ্ছে এইদিকে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমরা এরকম যদি যুক্ত করে দিই, এই বস্তুটা যে টান অনুভব করবে ওই টান দিয়ে সে একে এইদিকে গতিশীল করে। তো এবার আসো আমরা এক্সাম্পল 15তে তুমি খেয়াল করো আমাদের হচ্ছে দুইটা পুলি এখন যুক্ত করা হয়েছে। তাহলে আসো আমরা দুইটা পুলি হলে কি হবে, তো एग्जांपल 14 বুঝলে তুমি এইটাও বুঝবা। তো ভাইয়া এখানে একটা রাফলি ফিগার আঁকি। মনে করে এইটা হচ্ছে আমাদের এ বস্তুটা, এই দিকে একটা পুলির সাহায্যে তুমি হচ্ছে একটা বস্তু ঝুলায় দিছো, যেটা বলে দিছে তোমাকে 5 কেজি, এটার নাম দিছে হচ্ছে সি। আর এই দিকে আরেকটা পুলির সাহায্যে আরেকটা বস্তুকে ঝুলায় দিছো, এটার নাম দিছে হচ্ছে বি, এটা হচ্ছে 10 কেজি। তাহলে তুমি খেয়াল করো তো আমাদেরকে এইভাবে দেখায়া দিছে যে দুই দিকে হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে, আর এটা হচ্ছে 50 কেজি এই বস্তুটার ভর তোমাকে বলে দিছে। এখন প্রথম যে প্রশ্নটা আছে বলা হচ্ছে এ বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো, আমরা এই এক্সাম্পলটায় যাওয়ার আগে তোমরা তোমাদের স্কুলে যে স্পোর্টস হয় অ্যানুয়াল স্পোর্টস, তোমরা দেখবা যে অনেক সময় দড়ি টানাটানি খেলে, তাই না? তা আমরা মনে করলাম এইখানে একদল লোক আছে আর এইখানে একদল লোক আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই ব্যক্তি হচ্ছে 10 নিউটন বলে টান দিচ্ছে, আর এই দিকে এই ব্যক্তি হচ্ছে আমাদের হচ্ছে মনে করো হচ্ছে 6 নিউটন বলে টান দিচ্ছে। তো তোমার কে ভাইয়া জিজ্ঞেস করলাম, এ বললাম মনে করো এ ব্যক্তি, এ মনে করলাম বি ব্যক্তি, তোমাকে ভাইয়া জিজ্ঞেস করলাম যে এই যে মাঝখানের যে বস্তুটা, এই বস্তুটা কোন দিকে যাবে। খেয়াল করো যে আমাদের দুইজন ব্যক্তি আছে এ এবং বি, দুজন মিলে এই বস্তুটাকে কি করলো, একজন 10 নিউটন বলে একজন 6 নিউটন বলে পরস্পর বিপরীত দিকে টান দিল। ভাইয়া তোমাকে জিজ্ঞেস করলাম এখানে যে কালো বস্তুটা আছে সে কোন দিকে যাবে। বলো তো, তোমার এখানে সায়েন্স বুঝারও দরকার নাই, তুমি দেখে বলতে পারতেছো যে এ যেহেতু বেশি বলে টানতেছে এই বস্তুটা এর দিকে চলে যাবে। এখন আসলে আমরা যদি সায়েন্সে যাই যে কেন তার দিকে যাচ্ছে, তুমি খেয়াল করো তো এই বস্তুটার উপর দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে 10 নিউটন, একটা হচ্ছে 6 নিউটন। তাহলে তুমি খেয়াল করো তো 10 এবং 6 পরস্পর কোন দিকে আছে বলো তো, বিপরীত দিকে আছে। তাহলে মনে রাখবা যে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তখন আমরা বস্তুটার লব্ধি বল বের করি। খেয়াল করো ভাই, আরেকবার বলতেছি যে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তখন আমরা বের করি হচ্ছে বস্তুর লব্ধি বল। কারণ কি, তখন বস্তুর উপর 10 নিউটনও কাজ করবে না, 6 নিউটনও কাজ করবে না, বস্তুর উপর কাজ করো অন্য একটা বল। কেমন, তুমি খেয়াল করো তো এ 6 টানতেছে, এ 10 টানতেছে, তাহলে দেখো তো 6 হচ্ছে বাম দিকে, 10 হচ্ছে কোন দিকে বলতো, ডান দিকে। তাহলে 10 কে ভাইয়া যদি ভাঙায় একটু লিখি বলতো, এটাকে লিখতে পারে 6 + 4, আর এই 6 এর শুরুতে একটা মাইনাস দিতে হবে, তাই না? কারণ কি, এই 6টা হচ্ছে বিপরীত দিকে। তাহলে তুমি খেয়াল করো তো এই 6 আর এই 6 কাটা চলে যায়, তুমি দেখো তো বস্তুর উপর কত বল কাজ করে আলটিমেটলি বলো তো, বস্তুর উপর কাজ করে হচ্ছে 4 নিউটন বল, যার কারণে বস্তুটা হচ্ছে এই বস্তুর দিকে চলে যাচ্ছে। কারণ কি, এই দিকে আরো 4 নিউটন বল থেকে যায়। তাহলে তুমি খেয়াল করো তো একটা বস্তুর উপর আমরা দেখলাম 10 নিউটন এবং 6 নিউটন বল কাজ করতেছে, কিন্তু প্রকৃত পক্ষে বস্তুর উপর বল কাজ করতেছে কত বলো তো, 4 নিউটন, যার কারণে এই বস্তুটা হচ্ছে এই বস্তুর দিকে গতিশীল হচ্ছে। তাহলে এই ম্যাথটা হচ্ছে এই টাইপেরই একটা ম্যাথ, তোমাকে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে তুমি মনে রাখবা
যে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে তখন যদি তোমাকে বলা হয় যে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত, তার মানে কিন্তু এটা না যে তুমি যদি লিখে দাও 10 নিউটন আর 6 নিউটন বস্তুর উপর ক্রিয়াশীল না, বস্তুর উপর এই দুইটা বল ক্রিয়াশীল না, এই দুইটা বল কাটাকাটি হওয়ার পরে যেই বলটা থাকে অর্থাৎ 4 নিউটন, এই বলটাই হচ্ছে এই বস্তুটার উপর ক্রিয়াশীল। তো এখন আসো আমরা এই 4 নিউটন বলটা কিভাবে বের করব, অর্থাৎ লব্ধি বলটা কিভাবে বের করব। তো লব্ধি বল বের করার সূত্র হচ্ছে লব্ধি বল সমান সমান হচ্ছে বড় বল মাইনাস হচ্ছে ছোট বল। তাহলে খেয়াল করো আমাদের বড় বলের মান কত বলো তো 10 নিউটন, আর ছোট বল কত খেয়াল করো 6 নিউটন। তাহলে এইখানে আলটিমেটলি কত আসে দেখো আমাদের 4 নিউটন। এখন আসো এই সূত্রটা কিভাবে হয়েছে ভাইয়া যদি তোমাকে একটু বলে দিই তাহলে তোমার আরেকটু বুঝতে সুবিধা হবে। এই জিনিসগুলো তোমরা একটু রাফে লিখে রাখো তোমাদের খাতায়, ভাই একটু দেখায় দিই। মনে করো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর দুইটা বল প্রয়োগ হলো, একটা হলো F1 একটা হলো F2। তাহলে আমরা এখন আসো লব্ধি বলটা বের করব। তাহলে হচ্ছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি বলের জন্য পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল বলের লব্ধি বল। এটাকে অনেক সময় আমরা নিট বলও বলা হয়, তোমাদের বইয়ে দেখবা যে মাঝে মাঝে নিট বলও বলা হয়। নিট হচ্ছে ইংলিশ শব্দটা আর কি, তার অর্থ হচ্ছে লব্ধি বল। তাহলে হচ্ছে এটা যদি F হয়, F সমান সমান হবে F1 আর F2। ভাই একটু ফাঁকা রাখলাম এখানে, একটু পরে আসতেছি। আর এখন আসো আমরা যে পরে আরেকটা যদি নিই যে দুইটা বল সবসময় যে বিপরীত দিকে কাজ করবে তা না হয়ে দুইটা বল একই দিকেও তো কাজ করতে পারে, অর্থাৎ একটা বস্তুকে তুমি এবং তোমার বন্ধু মিলে একই দিকে টান দিচ্ছ, এমনও হতে পারে। তাহলে আমরা মনে করলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এখন একই দিকে হচ্ছে F1 এবং F2 এরকম দুইটা বলে একই দিকে টান দেয়া হলো। তাহলে হচ্ছে দুটি বল একই দিকে ক্রিয়াশীল হলে লব্ধি বল F সমান সমান হচ্ছে F1 আর মাঝখানে ফাঁকা রাখলাম F2। এখন আসো ভাই এখানে বুঝাই দিই এই জিনিসগুলা কিভাবে হচ্ছে। মনে রাখবা লব্ধি এটা হচ্ছে একটা বাংলা শব্দ, লব্ধি একটা বাংলা শব্দ যার অর্থ হচ্ছে সমষ্টি, যার অর্থ কি সমষ্টি। তাহলে তুমি খেয়াল করো তো F1 এবং F2, আমরা এটা বুঝলে এটা বুঝতে তোমার সুবিধা হবে। F1 এবং F2 একই দিকে কাজ করতেছে, বলতো দুইটা বল যখন একই দিকে কাজ করে দুইটা বলের দিক কি বলতো ধনাত্মক। তাহলে আমরা যদি দুইটা বলের দিক ধনাত্মক হয় তাহলে বলতো লব্ধি মানে হচ্ছে দুইটা বলের সমষ্টি। তাহলে আমরা এই বলটা হচ্ছে F1 এটা হচ্ছে F2, তাহলে সমষ্টি কত F1 প্লাস F2। এবার আসো আমরা এখানে বলতো দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, লব্ধি মানে কি সমষ্টি। তাহলে তুমি এখনো যদি সমষ্টি বের করো তাহলে F1 প্লাস বলতো এইখানে কি আসবে বলতো মাইনাস F2, তাই না? কারণ কি F1 হচ্ছে ডান দিকে, তাহলে আমরা এই দিকটাকে মনে করো প্লাস ধরলাম, তাহলে এই দিকটা তোমার কি হবে বলতো মাইনাস। তুমি এভাবে লিখে রাখো, এইদিকে প্লাস দাও এইদিকে মাইনাস দাও। তাহলে লব্ধি এই কথার মানে কি বলতো সমষ্টি, লব্ধি মানে হচ্ছে সমষ্টি। তাহলে দেখো একই দিকে যখন কাজ করছে F1 প্লাস F2, যে ভাই আমরা এটা শুরুতে প্লাস দিই নাই কেন বলতো প্লাসে প্লাস আলটিমেটলি প্লাসই হয়, যার কারণে আমরা আর এখানে দিই নাই। অর্থাৎ একই দিকে যদি কাজ করে বলদ্বয় কি হবে যোগ হয়ে যায়। এখন বিপরীত দিকে কাজ করলেও দেখো F1 প্লাস মাইনাস F2, আলটিমেটলি এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে F1 প্লাসে মাইনাসে মাইনাস F2। তাহলে তুমি এটা মাথায় রাখবা যে তুমি সূত্র হিসাবে এই দুটো একটু খাতায় লিখে রাখো, ভাইয়ার নোট খাতা ভাই এটা লিখে দিই নাই, তোমরা এটা একটু লিখে রাখো যে দুটি বল যদি একই দিকে ক্রিয়াশীল হয় লব্ধি হবে বলদ্বয়ের যোগফলের সমান অর্থাৎ F1 প্লাস F2, আর দুটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে বলদ্বয়ের লব্ধি হবে F1 মাইনাস F2। যেখানে F1টা হচ্ছে একটু টান দিয়ে লিখে রাখো, বাইরে এখান থেকে জায়গা নেই, আচ্ছা লিখে দিচ্ছি। F1টা আমরা নিব হচ্ছে বড় বলটাকে, বড় বল, আর F2 নিব হচ্ছে আমরা ছোট বলটাকে।
ছোট বল। তাহলে সূত্র হিসাবে ভাই লিখে দিলাম, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। এই দুইটা জিনিস একটু খাতায় লিখে রাখো। আসো এবার আমরা এই ম্যাথটাতে যাই। তো ফার্স্টে আসো আমরা এই বস্তুটার উপর দেখো দুই দিকে দুইটা বল কাজ করতেছে। তাহলে এই দিকের বলটাকে আমরা মনে করলাম F1 আর এই দিকের বলটাকে আমরা ধরলাম হচ্ছে F2। তাহলে খেয়াল করো তো F1 এর মান কত ভাইয়া একটু আগে বের করছি, বলতো F1 সমান কত হবে বলো তো? সি বস্তুটার ওজনের সমান, তাই না? তাহলে হচ্ছে F1 সমান সমান হচ্ছে সি বস্তুর ওজন। তাহলে সি বস্তুর ওজন মানে কত? ওজন হচ্ছে ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। তাহলে সি বস্তুর ভর হচ্ছে 5 ইনটু হচ্ছে 9.8। তাহলে এটা যদি করো দেখো আমাদের F1 এর মান আসবে 5 ইনটু 9.8, এটা আছে হচ্ছে 49 নিউটন। এরপর আসো আমরা তাহলে F1 এর মান পেলাম হচ্ছে আমরা 49 নিউটন। এরপর আসো আমরা F2 এর মানটা যদি বের করি, খেয়াল করো তো F2 সমান কত হবে? F2 টা কি খেয়াল করো তো, এই বস্তুটাকে তুমি 10 কেজি ভরের বস্তুর সাথে যুক্ত করে দিছো, তাহলে F2 হবে B বস্তুর ওজনের সমান। তাহলে F2 সমান সমান হচ্ছে B বস্তুর ওজন। তাহলে খেয়াল করো তো B বস্তুর ওজন কত? B বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। B বস্তুর ভর হচ্ছে 10, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8, তাহলে এটা করলে আসবে হচ্ছে 98 নিউটন। তাহলে তুমি খেয়াল করো তো এই বস্তুটার উপর দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে 98 নিউটন যেটা হচ্ছে এই দিকে ক্রিয়াশীল, আর একটা হচ্ছে 49 নিউটন যেটা হচ্ছে এই দিকে ক্রিয়াশীল। তাহলে আমরা একটু আগে বলছি যে কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল কাজ করে, তখন যদি তোমাকে বলা হয় যে ক্রিয়াশীল বল বের করো, তখন আমরা কি বের করবো বলতো? লব্ধি বলটা বের করবো। তাহলে সুতরাং দেখো আমাদের কি বলছে, এ বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান। তাহলে সুতরাং এ বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল F সমান সমান, বলতো আমরা দুটা বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধি বলের সূত্রটা তুমি মাত্র খাতায় লিখছো। দেখো আমরা কি লিখছিলাম? F1 F2, যেখানে আমরা প্রথমে যে বলটা নিব ওই বলের পরিচয় কি দিছে বলতো? বড় বল। তো একটু খেয়াল করো তো, আমরা এই ক্ষেত্রে বড় বলটাকে F2 দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে F2 মাইনাস হচ্ছে ছোট বল মাইনাস হচ্ছে F1। তো তুমি খাতায় দেখো আমরা লিখে দিছিলাম যে বড় বল মাইনাস ছোট বল, তাহলে বড় বলটা এখানে হচ্ছে F2 আর ছোট বলটা হচ্ছে 49। তাহলে এই মানটা যদি তোমরা এখানে বসাও তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 98 মাইনাস হচ্ছে 49, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 49 নিউটন। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা এবার যদি দিক নির্ণয় করি, খেয়াল করো দিক নির্ণয় করো, এই কথার মানে হচ্ছে এই বস্তুটা কোন দিকে গতিশীল হবে। তাহলে তুমি নরমালি বুঝতে পারতেছো, বলতো এই দিকে 98 নিউটন বল কাজ করতেছে আর এই দিকে হচ্ছে 49 নিউটন বল কাজ করতেছে, তাহলে বলতো এই বস্তুটা কোন দিকে যাবে বলতো? এই বস্তুটা হচ্ছে বাম দিকে গতিশীল হবে। তাহলে 48 নিউটন বাম দিকে। তো এবার আসো আমাদের এখানে খ নাম্বার যে কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে এ বস্তুর ত্বরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো তো এই বস্তুটার উপর কতটুকু বল কাজ করতেছে তুমি বের করে নিছো। এই বস্তুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে 49 নিউটন। তাহলে এই বস্তুর উপর আমরা যদি এখন ত্বরণটা বের করি, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে আবার F সমান সমান হচ্ছে m a। তাহলে এইখান থেকে আমরা যদি a বের করি, a সমান সমান আসবে হচ্ছে F বাই m সমান সমান F এর মান তুমি বের করছো দেখো 49, আর m মানে হচ্ছে কার ত্বরণ বের করতে বলছে, খেয়াল করো a বস্তুর ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে m বলতে হচ্ছে a বস্তুর ভরটা আসবে, তাহলে a বস্তুর ভর হচ্ছে আমাদের 50 কেজি। তাহলে এখানে যদি আমরা ভাগ করো, খেয়াল করো আমাদের আসবে হচ্ছে 49 ভাগ হচ্ছে 50, এটা করলে আসে হচ্ছে 0.98 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এই বস্তুটা, তাহলে আমরা আরো সুন্দর করে বলতে পারি যে এই বস্তুটা বাম দিকে 0.98 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল হবে। দেখো আমরা এখন দেখবো হচ্ছে আমরা এর সাথে সাথে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত আমাদের পড়া শেষ। আজকে আমরা নিউটনের আমরা জানি 3টা সূত্র, আমরা আজকে 3 নাম্বার সূত্রটা পড়বো। তো দেখো 3 নাম্বার সূত্রটা কি বলা হচ্ছে। 3 নাম্বার সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো খেয়াল করো আমরা নিউটনের যে 3টা সূত্র পড়ছি, ভাইয়া তোমার কাছে রিকোয়েস্ট থাকবে এই 3টা সূত্র হচ্ছে আমাদের বিজ্ঞানের ফান্ডামেন্টাল 3টা সূত্র। তোমরা এই 3টা সূত্রকে এমন ভাবে মুখস্থ করবা যাতে যখনই কেউ জিজ্ঞেস করে তুমি যাতে এই সূত্রগুলা বলতে পারো। ভাইয়ার এটা তোমার কাছে একেবারেই রিকোয়েস্ট, কারণ এই 3টা সূত্র জানাটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট।
তাহলে খেয়াল করো নিউটনের 3 নাম্বার সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আসো আমরা এই জিনিসটা যদি একটু বুঝি। তো মনে করো এইখানে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমরা নাম দিলাম 1, এই বস্তুটা হচ্ছে u1 বেগে এইদিকে চলতেছে। এইখানে আরেকটা বস্তু নিলাম, এই বস্তুটাকে আমরা নাম দিলাম হচ্ছে 2, এ হচ্ছে u2 আদি বেগে চলতেছে। এবং আমরা ধরে নিলাম যে u1 গ্রেটার দেন হচ্ছে u2, এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার আসো আমরা বলো তো পিছনের বস্তুটার বেগ তুমি খেয়াল করো তো, বেশি ধরে নিছি আমরা। তাহলে বলতো পিছনের বস্তুটার বেগ যদি বেশি হয়, একটা সময় পর 1 নাম্বার বস্তুটা এসে 2 নাম্বার বস্তুটাকে কি করবে বলো তো, ধাক্কা দিবে। তাহলে খেয়াল করো তো, আমরা মনে করলাম এইখানে কোন একটা পর্যায়ে 1 এবং 2 দুইটা বস্তু হচ্ছে সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার বস্তুটা, এটা হচ্ছে 2 নাম্বার বস্তুটা। তাহলে জিনিসটা কি হয় খেয়াল করো তো, পিছন থেকে এসে 1 নাম্বার বস্তুটা হচ্ছে 2 নাম্বার বস্তুটাকে কি করলো, ধাক্কা দিল। তাহলে আমরা এই দিকে হচ্ছে ধাক্কাটাকে দেখাচ্ছি যে এই দিকে হচ্ছে ধাক্কা দিছে। তাহলে 1 নাম্বার বস্তুটা ধাক্কা দিচ্ছে 2 নাম্বার বস্তুটাকে। তাহলে খেয়াল করো এটাকে আমরা দেখালাম হচ্ছে F1 বলে মনে করলাম সে হচ্ছে ধাক্কা দিচ্ছে। এখন আসো আমাদের নিউটনের সূত্রটাতে খেয়াল করো, বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই, তাহলে এইখানে ক্রিয়া বলতে বিজ্ঞানী নিউটন বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেক বলেরই, তাহলে এটা আমরা মাথায় রাখবো বলের ই। তাহলে প্রত্যেক ক্রিয়ারই, এই কথার মানে কি প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটাকে আমরা প্রতিক্রিয়াটা তো আমরা যদি বল বলি, তাহলে আমরা কি বলতে পারি খেয়াল করো যে প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত বল আছে। তাহলে খেয়াল করো এই কথাটার মানে কি, বাট তোমরা পরীক্ষায় এভাবে লিখবা না, তোমরা কিন্তু ওইটাই লিখতে হবে, স্টেটমেন্ট যেটা দিছে ওইটাই, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বাট আমরা বুঝবো হচ্ছে যে ক্রিয়া বলতে বিজ্ঞানী নিউটন আমাদের কি বোঝাচ্ছে, বলের কথা বোঝাচ্ছে, যে প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত বল আছে। তাহলে তুমি খেয়াল করো তো, এই বস্তুটা 1 নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তুটাকে F1 বলে সামনের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে বিজ্ঞানী নিউটনের রুলস অনুসারে বলো তো কি বলছে, বিপরীত বল আছে। তাহলে বলো তো 2 নাম্বার বস্তুটা 1 নাম্বার বস্তুটাকে বিপরীত বলে ধাক্কা দিবে কোন দিকে বলো তো, পিছনের দিকে। কারণ কি এই যে বলে দিছে বিপরীত, তার মানে 2 নাম্বার বস্তুটা হচ্ছে 1 নাম্বার বস্তুটাকে তার বিপরীত দিকে হচ্ছে F2 বলে ধাক্কা দিবে। তুমি খেয়াল করো এই জিনিসটা তুমি দেখতে পাবে, একটা টেনিস বলকে মনে করো তুমি একটা দেয়ালে ছুঁড়ে মারছো। খেয়াল করো জিনিসটা, এই সূত্রের বাস্তবতা হচ্ছে তোমাকে ভাইয়া দেখাই দিচ্ছি, একটা টেনিস বলকে তুমি একটা দেয়ালে যদি ছুঁড়ে দাও, বলো তো টেনিস বলকে যখন দেয়ালে ছুঁড়ে দিবা, দেয়ালটাকে সে কি করবে, F1 বলে ধাক্কা দিবে। এবং নিউটনের 3rd ল অনুসারে দেয়ালও কি করবে বলো তো, তোমাকে বিপরীত ভাবে হচ্ছে F2 বলে ধাক্কা দিবে। তাহলে দেয়ালকে যখন তুমি ধাক্কা দিছো, দেয়াল তো বিশাল আকারের একটা বস্তু, তুমি দেয়ালকে সরাইতে পারো নাই, কিন্তু দেয়ালও তোমাকে খেয়াল করো কি বলছে, সমান ও বিপরীত বলে তোমাকে ধাক্কা দিবে। তাহলে দেয়ালও তোমার টেনিস বলটাকে হচ্ছে সমান ও বিপরীত বলে যখন ধাক্কা দেয়, তখন হচ্ছে টেনিস বলটা দেয়াল থেকে সামনের দিকে চলে আসে। তার মানে উনি যে সূত্রটা বলছে এটা আমরা বুঝতে পারলাম যে যে কোনো বস্তুকে তুমি ধাক্কা দিলে ওই বস্তুটাও তোমাকে সমান ও বিপরীত বলে ধাক্কা দেয়। তো তোমার মাথায় এটা আসতে পারে যে তাহলে দেয়ালটা সরলো না কেন, দেয়ালের বিশাল সাইজ, যার কারণে 10 নিউটন বল দেয়ালটাকে সরাইতে পারে নাই, কিন্তু বলটা তো অনেক ছোট, দেয়াল যখন বলকে 10 নিউটন বলে ধাক্কা দেয় তখন বলটা ঠিকই বিপরীত দিকে চলে আসে। তাহলে আসো আমরা এবার যদি বিজ্ঞানী নিউটনের এই মতটা অনুসারে আমরা লিখতে পারি যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বলতো কত, যে F1 সমান সমান হচ্ছে F2। এটাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। বলতো আমাদের এইখানে একটা মাইনাস সাইন দিতে হবে, তাই না? কারণ কি F2টা কোন দিকে বলতো, বিপরীত দিকে। তাহলে এই বিপরীততা বুঝাইতে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে খেয়াল করো সূত্রটা কি বলছি আমরা, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবং এই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা প্রায় সময় দেখবা যে আমরা পৃথিবীর বাইরে বা হচ্ছে পৃথিবীতে তখন তোমার হচ্ছে কি যেন বলে, স্যাটেলাইট যখন আমরা পাঠাই, রকেটে করে পাঠাই, এই রকেটও কিন্তু নিউটনের 3rd ল মেনে চলে। তো ওইখানে কি হয় যে রকেট হচ্ছে তোমার জ্বালানি দ্বারা হচ্ছে আঘাত করে বায়ুমণ্ডলকে, আর বায়ুমণ্ডল হচ্ছে রকেটকে বিপরীত বলে উপরের দিকে ধাক্কা দেয়, যার কারণে রকেটটা উপরের দিকে উঠে যায়। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে রকেট কিভাবে চলে, রকেট নিউটনের তৃতীয় সূত্রটাকেই মেনে চলে। এখন আসো আমরা যদি এখানে আসি, দেখো তোমাদের বরিশাল বোর্ড 2019
এইখানে একটা প্রশ্ন আসছে ব্যাখ্যামূলকে, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কি করে, দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে, তুমি খেয়াল করো তো ভাইয়া, যে টেনিস বলটার কথা বললাম, তুমি টেনিস বলটা যখন মারলা দেয়ালে, টেনিস বলটা যে দেয়ালকে কি করবে বলতো, একটা ক্রিয়া বল প্রয়োগ করবে, এরপরে দেয়াল টেনিস বলটাকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে তুমি খেয়াল করো তো, ক্রিয়া বলটা প্রয়োগ হচ্ছে কার উপর, দেয়ালের উপর, আর প্রতিক্রিয়া বলটা প্রয়োগ হচ্ছে কার উপর, টেনিস বলটার উপর। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একটা বস্তুর উপর কাজ করতে পারে না, এটা সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। তারপরে তুমি খেয়াল করো ভাই, একটু আগে যে রকেটের কথা বললাম, বলতো রকেটের পিছন দিয়ে যে জ্বালানি বের হয়, তোমরা দেখবা যে আগুনের মতো বের হয়, ওই জ্বালানিটা আঘাত করে কাকে, বায়ুমণ্ডলকে। বায়ুমণ্ডলকে তাহলে হচ্ছে ওই জ্বালানিটা দিচ্ছে হচ্ছে ক্রিয়া বল, বায়ুমণ্ডল রকেটকে দেয় হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে তুমি এখানেও খেয়াল করো, ক্রিয়া আর প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করতেছে। তারপর আমরা যদি এইখানে আসো, খেয়াল করো তো, 1 নাম্বার বস্তুটা 2 নাম্বার বস্তুটাকে F1 ক্রিয়া বল প্রয়োগ করছে সামনের দিকে, 2 নাম্বার বস্তুটা 1 নাম্বার বস্তুকে F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে কি, পিছনের দিকে। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি ক্রিয়া আর প্রতিক্রিয়া সর্বদা কি করে, দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে, কখনো একটা বস্তুর উপর কাজ করতে পারে না। তো এইখান থেকে সেম সিমিলার আরেকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে, খেয়াল করো, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল, ব্যাখ্যা করো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে, ওই যে আবার আসি আমরা টেনিস বলটাতে, বলতো টেনিস বল এবং দেয়াল এক জোড়া, রকেট এবং বায়ুমণ্ডল এখানেও এক জোড়া, 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা বস্তু এখানেও এক জোড়া, অর্থাৎ এরা কখনো সিঙ্গেলি কাজ করতে পারে না। অর্থাৎ এই প্রশ্নটা দিয়ে আরেকটা রূপ হচ্ছে এইটা, যে এরা হচ্ছে সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। কারণ কি, কারণ হচ্ছে একটা বস্তু যদি হয়, দেখো তো এখানে যদি আরেকটা বস্তু না থাকে, 1 নাম্বার একটা বস্তুই আছে, সে কাউকে কি বল প্রয়োগ করতে পারবে কিনা, না। কারণ কি, এখানে আর কোনো বস্তু নাই, তাহলে সে তো চলতেছে এদিকে, তাহলে সে ধাক্কাটা দিবে কাকে, অর্থাৎ ধাক্কা দেওয়ার জন্য তোমাকে কি করতে হয়, আরেকটা বস্তু থাকতে হয়। সো আমরা এখান থেকেও বলতে পারি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, এরা কখনো সিঙ্গেলে কাজ করতে পারে না। এরপরে আসো আমরা এই জিনিসটা, আসো দেখো, আমরা মাটির উপর হাঁটা, দেখো এই নিউটনের 3rd ল দিয়ে তুমি যে মাটির উপর হাঁটো, এখন কিভাবে হাঁটো এটাও তুমি ব্যাখ্যা করতে পারবা। তো তুমি নর্মালি চিন্তা করো, মনে করো তুমি মাটির উপর দাঁড়ায় আসো, বলো তো আমরা যখন দাঁড়ায় আসি, তাহলে আমি যদি গতিশীল হতে চাই, বলতো আমার উপর একটা বল প্রয়োগ করতে হবে। কারণ কি, এই অধ্যায়ে আমরা একেবারে শুরুতেই পড়ছি, বলের সংজ্ঞাই ছিল এটা, যে যা বস্তুর অবস্থার পরিবর্তন করে তাকে আমরা কি বলি বলতো, বল বলি। তাহলে তুমি দাঁড়ায় আছো, তাহলে তুমি যখন হাঁটবা, তাহলে তোমার অবস্থার একটা পরিবর্তন হবে, বা তোমার জড়তার একটা পরিবর্তন হবে। তাহলে এই জড়তার পরিবর্তন করার জন্য তোমার উপর অবশ্যই একটা বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে খেয়াল করো তো, নর্মালি আমি দাঁড়ায় আছি, আমি আবার হাঁটতেছি, তাহলে আমার উপর তো কেউ কোনো বল প্রয়োগ করে নাই, তাহলে এখানে বলটা কোত্থেকে আসতেছে বা আমি কিভাবে হাঁটতেছি, এটা হচ্ছে নিউটনের 3য় সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তা আসলে আমরা যদি এবার এই জিনিসটা একটু খেয়াল করো, তা আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের মাটি। তো তুমি দেখবা আমরা যখন হাঁটি, আমাদের পাটাকে আমরা কিন্তু সোজাভাবে এভাবে এভাবে কিন্তু তুমি দিয়ে হাঁটো না, আমরা পাটাকে একটু বাঁকাভাবে, আজকে তুমি একটু বাসায় দেখবা যে আমরা হাঁটার সময় পাটাকে একটু বাঁকাভাবে দিয়ে হাঁটি, অর্থাৎ পায়ের গোড়া যেটা আছে এটাকে হচ্ছে আমরা এইভাবে করে বলটা প্রয়োগ করি। এবং যখন তুমি দৌড়াও, দেখবা যে তুমি এটাকে আরো জোরে মাটির দিকে তুমি হচ্ছে ধাক্কা দিচ্ছ। এই কথার মানে হচ্ছে যে, মানুষ যখন হাঁটে, সে পা দিয়ে মাটিকে একটা বল প্রয়োগ করে হচ্ছে F1। তাহলে খেয়াল করো, সে মাটিকে একটা বল প্রয়োগ করতেছে কত, F1। তো তুমি এটাকে মানুষ মনে করো, এবং সাথে সাথে এটাকে একটা টেনিস বলও মনে করো, টেনিস বল। আর এটা হচ্ছে একই সাথে মাটিও মনে করলাম আমরা, আবার ধরে নিলাম এটা হচ্ছে একটা দেয়াল, অর্থাৎ একই সাথে ভাইয়া তো আমাকে দুইটা ব্যাখ্যা একসাথে বুঝাই দিচ্ছি। তাই টেনিস বলটা যখন দেয়ালে হিট করে, বলতো F1 বলে ক্রিয়া বল প্রয়োগ করে, দেয়াল কি করছে, আমাদের টেনিস বলটাকে F2 প্রতিক্রিয়া বলে প্রয়োগ করছে। দেয়াল কেন সরে নাই, দেয়াল হচ্ছে অনেক বড় এবং ভারী, যার কারণে দেয়াল সরে নাই, কিন্তু টেনিস বল পাতলা, টেনিস বলটা সরে গেছে। ঠিক একই ভাবে মানুষ যখন মাটিতে ক্রিয়া বল F1 প্রয়োগ করে, খেয়াল করো, ক্রিয়া বল F1 প্রয়োগ করে, মাটি তখন কি করে, এই F1 এর সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া বল হচ্ছে মানুষের উপর প্রয়োগ করে। মাটি কি করে,
F1 এর সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া বল মানুষের উপর প্রয়োগ করে। এই বলটার কারণেই হচ্ছে মানুষ কি করতে পারে, চলাচল করতে পারে, অর্থাৎ মানুষ হাঁটতে পারে, মানুষ দৌড়াতে পারে, অর্থাৎ শুধু মানুষ না, যে কোনো জন্তু জানোয়ারও এইভাবেই হচ্ছে হাঁটা চলা করতে পারে। তো এটা তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্নে আসে যে মানুষ কিভাবে হাঁটে বা মানুষ কিভাবে হচ্ছে দৌড়ায় বা মানুষের চলাচল ব্যাখ্যা করো। এটাই ব্যাখ্যাটা একেবারে সিম্পল, যে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের পা দ্বারা মাটিতে তির্যকভাবে ক্রিয়া বল F1 প্রয়োগ করি, এর ফলস্বরূপ মাটি আমাদের উপর প্রতিক্রিয়া বল F2 প্রয়োগ করে, যার কারণে আমরা হাঁটতে পারি। তো এখন আসো আমরা এই জিনিসটা যদি বুঝো, দেখো এবার আসো আমরা পরের যে ব্যাখ্যামূলক প্রশ্নটা আসছে। দেখো, শক্ত মাটিতে হাঁটা সহজ কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটা কঠিন। তো এই ব্যাখ্যামূলক প্রশ্নটা আসে এবার। তো একটু আগে ভাইয়া দেখাইছিলাম যে ক্রিয়ার প্রতিক্রিয়া বল সর্বদা জোড়া জোড়ায় কাজ করে। অর্থাৎ তুমি খেয়াল করো তো, আমরা এইখানে একটা বস্তু, এইখানে একটা বস্তু যদি থাকে, এই বস্তুটা এসে এটাকে ধাক্কা দিতে পারবে, কিন্তু 2 নম্বর বস্তুটা যদি যথেষ্ট পরিমাণ শক্ত না হয় বা যথেষ্ট পরিমাণ তোমার শক্ত না হয়, তাহলে কি করতে পারবে না বলতে, 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তুটাকে যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে পারবে না। এখন তুমি খেয়াল করো তো, এই মাটিটা যদি শক্ত হয়, তুমি এখানে যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে পারবা। কারণ কি, এটা একটা শক্ত সারফেস। তুমি নর্মালি চিন্তা করো, একটা টেনিস বলকে দেয়ালে মারলে সে যতটা দ্রুত ফিরে আসবে, তুমি যদি একটা মনে করো হচ্ছে হালকা পানিওয়ালা কাদা মাটিতে তুমি ছুঁড়ে মারো, টেনিস বলটা কিন্তু উপরের দিকে উঠে আসবে না, ওইখানে আটকে যাচ্ছে, তাই না? এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমার যদি ঝুরঝুরে জিনিস হয় বা নরম জিনিস হয়, তাহলে যতটুকু মনে করো হচ্ছে তোমার হাঁটার জন্য তোমার 10 নিউটন বল দরকার, কিন্তু এই মাটিটা হচ্ছে নরম, তাহলে তুমি এখানে 10 নিউটন বল প্রয়োগ করতে পারবা না। কারণ কি, বালু তো যখন তুমি পা দিবা, তুমি খেয়াল করবা যে বালু তোমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, অর্থাৎ বালু ওই পরিমাণ বলটা রিসিভ করতে পারে না। কারণ কি, সে যেহেতু নড়বড়ে, সেই স্থান থেকে সরে যায়। তাহলে সে যদি স্থান থেকে সরে যায়, তোমার দরকার 10 নিউটন, সে কিন্তু 10 নিউটন বল রিসিভ করতে পারবে না। ফলে প্রতিক্রিয়া স্বরূপ তোমাকে সে 10 নিউটন দিতে পারবে না, যার কারণে তোমার হাঁটতে কষ্ট হয়। ঠিক একইভাবে ওই টেনিস বলটাকে আমরা যখন নরম মাটিতে ছুঁড়ে মারি, তো নরম মাটিও দেখবা যে কিছুটা পরিমাণ এইভাবে হচ্ছে তুমি মারলে নরম মাটিতে দেখবা যে কিছুটা গর্ত হয়ে যায়। কারণ কি, সে নিচের দিকে সরে গেছে, অর্থাৎ ওই নরম মাটিটাও যথেষ্ট পরিমাণ বল রিসিভ করতে পারে নাই, যার কারণে তোমার যতটুকু বল দরকার সে তোমাকে প্রতিক্রিয়া হিসাবে ওই বলটা দিতে পারে না, যার কারণে বলটা ওইখান থেকে উঠে আসতে পারে না। তাহলে এই ব্যাখ্যামূলক প্রশ্নটাও তোমরা পারবা যে শক্ত মাটিতে হাঁটা সহজ, কারণ কি, শক্ত মাটিতে আমার যতটুকু বল দরকার আমি ওইখানে প্রয়োগ করতে পারি, শক্ত মাটি ওইটা রিসিভ করতে পারে, ফলে প্রতিক্রিয়া স্বরূপ সেও আমাকে ওই পরিমাণ বল দেয়, যার কারণে আমি হাঁটতে পারি। তো এইখান থেকে আমাদের আসো এই ব্যাখ্যামূলক অনেকগুলা প্রশ্ন আসতে পারে, তোমরা এখান থেকে খেয়াল রাখবা যে ক্রিয়া প্রতিক্রিয়ার সাথে মিলায়া। তো ভাইয়া যে কয়টা দিছি তো দিছি, এর বাইরেও যদি প্রশ্ন আসে তোমরা পারবা যদি জিনিসটা বুঝতে পারো। তো আমরা আসো এবার এখান থেকে তোমাদের স্কুলের অনলাইন যে ক্লাস হয়, ওইখানে একটা সৃজনশীল প্রশ্ন দিছে। এই সৃজনশীলটা ভাই একটু বুঝাইয়া দিই, এটা তোমরা SW করবা, কারণ এই টাইপের ম্যাথ আমরা করাইছিলাম। তো আসো আমরা প্রথম হচ্ছে ক নাম্বার যে প্রশ্নটা আছে, বল কাকে বলে, এটা তোমরা পারবা। খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, বলা হচ্ছে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন। খেয়াল করো তো, বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন। অলরেডি তুমি যদি নিউটনের থার্ড ল বুঝতে পারো, এটা তুমি ব্যাখ্যা করতে পারবা। কারণ কি ভাইয়া, একটু আগে বলছি যে রকেট কিভাবে চলে বলতো, রকেটের পিছন দিয়ে যে জ্বালানিটা বের হয়, ওই জ্বালানিটা আঘাত করে কাকে বলতো, বায়ুমণ্ডলকে আমাদের। আর এই বায়ু হচ্ছে প্রতিক্রিয়া স্বরূপ রকেটকে ধাক্কা দেয়, যার কারণে রকেটটা উপরে উঠে যায়। এখন তুমি চিন্তা করো তো, বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে রকেট চলতে পারবে কিনা, বা বায়ু যদি না থাকে, তাহলে খেয়াল করো তো আমরা এই ব্যাখ্যাটা তো এই যে ঝুরঝুরে বালির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তোমার ক্রিয়াবল প্রয়োগ করার জন্য আরো একটা বস্তু থাকা লাগে, যেটার উপর তুমি ক্রিয়াবলটা প্রয়োগ করবা, এবং ওই বস্তুটা তারপর তোমার উপর প্রতিক্রিয়া বলটা তৈরি করবে। এখন পাখি যখন উড়ে, তার ডানা দিয়ে দেখবা যে এভাবে এভাবে করে সে যে বাড়ি মারে, এই কথার মানে হচ্ছে সে ক্রিয়া বল প্রয়োগ করতেছে। এখন এই ক্রিয়া বলটা কাকে প্রয়োগ করতেছে বলতো, আমাদের যে চারপাশে যে বায়ু আছে, এই বায়ুকে সে হচ্ছে ক্রিয়া বলটা প্রয়োগ করতেছে। ফলে এই বায়ুর যে কণাগুলা আছে, তারা হচ্ছে পাখিকে হচ্ছে প্রতিক্রিয়া বল তৈরি করে, যার কারণে পাখি হচ্ছে উঠতে পারে।
এখন তাহলে তুমি চিন্তা করো তো, যদি বায়ুমণ্ডল না থাকে অর্থাৎ বায়ু শূন্য একটা স্থানে তুমি একটা পাখিকে আবার যদি ছেড়ে দাও, তাহলে বলো তো সেখানে বায়ু শূন্য, এই কথার মানে বায়ুর কোনো কণা নাই অর্থাৎ কোনো বস্তু নাই, তাহলে পাখি তার ডানা দিয়ে ক্রিয়া বল প্রয়োগ করতে পারবে কিনা? না, কারণ কি ওইখানে কোনো বস্তু নাই, যেহেতু কোনো বস্তু নাই সে ওইখানে কি করতে পারবে না, ক্রিয়াবল প্রয়োগ করতে পারবে না। যদি সে ক্রিয়াবল প্রয়োগ না করতে পারে তার উপর প্রতিক্রিয়া বলটাও আসবে না, ফলে সে উঠতেও পারবে না। সো আমরা এখান থেকে এই ব্যাখ্যাটা তোমরা সাজায় নিবা যে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না। তার কারণ হচ্ছে যে বায়ু শূন্য স্থানে যেহেতু বায়ুর কণাগুলা নেই, ফলে পাখি হচ্ছে কি করতে পারে না, ক্রিয়াবল প্রয়োগ করতে পারে না, ফলে পাখির উপর প্রতিক্রিয়া বলও তৈরি হয় না, যার কারণে পাখি উঠতে পারে না। তাহলে তুমি খেয়াল করো, অনেকগুলা ব্যাখ্যামূলক প্রশ্ন ভাইয়া বললাম, এর বাইরেও যদি আসে তুমি একটু চিন্তা করলে তুমি এই জিনিসগুলা লিখতে পারবা। এরপর আসো আমরা গ এবং ঘ নাম্বার যে প্রশ্নটা, এই দুইটা প্রশ্ন তোমরা পারবা ভাইয়া একটু বলে দিই। খেয়াল করো প্রশ্নটা একটু বুঝাই দিই। দুইটা বস্তু আছে, প্রথম বস্তুটা হচ্ছে 2 কেজি, তার বেগ হচ্ছে 4 কেজি। তাহলে ভাই একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে গ নাম্বারের জন্য। প্রথম বস্তুটার ভর হচ্ছে m1 সমান সমান হচ্ছে 2 কেজি, তার বেগ u1 সমান সমান আমরা বললাম 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুটা m2 সমান সমান হচ্ছে 3 কেজি, আর হচ্ছে তার বেগ u2 সমান সমান 2 মিটার পার সেকেন্ড। তো তুমি একটু খেয়াল করো তো, দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে গতিশীল, তার মানে 4 মিটার পার সেকেন্ড ডান দিকে গতিশীল। এটাকে যদি তুমি ধনাত্মক ধরো তাহলে 2 মিটার পার সেকেন্ড দেখো বাম দিকে গতিশীল, তাহলে এটাকে অবশ্যই কি ধরতে হবে বলো তো, ঋণাত্মক ধরতে হবে। আমরা এগুলা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিতে দেখছি। তাহলে কিছুক্ষণ পরে এরা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে এরা এভাবে চলতে শুরু করলো। তাহলে ধাক্কা, এটা হচ্ছে ধাক্কার পূর্বে, এটা হচ্ছে ধাক্কার পূর্বে। আচ্ছা, আর ধাক্কার পরে দেখো, তোমাকে ধাক্কার পরে দেখো 3 কেজি ভরের বস্তুটার বেগ বলে দিছে, তার মানে v2 সমান সমান তোমাকে 1 মিটার পার সেকেন্ড বলে দিছে, তোমাকে v1 বের করতে বলছে, এটা সমান হোয়াট। তাহলে খেয়াল করো তো আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তুমি খেয়াল করো তো, ধাক্কার আগে তাদের যে ভরবেগ ছিল, ধাক্কার পরে তাদের ভরবেগ কি হয় বলো তো, সমান হয়। তাহলে তুমি এখানে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2, এখান থেকে অ্যাপ্লাই করে v1 এর মান বের করবা। আর ভাইয়া এখানে অ্যান্সারগুলো লিখে দিছি, তোমরা মিলাই নিবা। এখন ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে কতক্ষণ পর বস্তু দুটি পরস্পরকে ধাক্কা দিবে। এই যে বস্তু দুটো এক অপরের দিকে আসতেছে, এরা কখন ধাক্কা দিবে। তো এইখানে স্যার যে প্রশ্নটা দিছে তোমাদেরকে, অর্থাৎ এই দুইটা প্রশ্ন তোমাদেরকে ভাইয়া করাইছি, তোমরা হচ্ছে তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যেখানে পড়াইছি ওইখানে যে দেখবা বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017তে একটা ভাইয়া সৃজনশীল করাইছি। ওই সৃজনশীলটাকে হচ্ছে স্যার এই সৃজনশীলটা বানাইছে। তো তোমরা ভাইয়ার রিকোয়েস্ট থাকবে, এই ম্যাথটা করার আগে বরিশাল বোর্ড 2017-র যে ম্যাথটা করাইছি ভাইয়া, ওইটা আরেকবার তোমরা দেখবা, দেখে বুঝার পরে তারপরে এই ম্যাথটা করবা। এখন এই ম্যাথটা আর এই ম্যাথটা যেহেতু একই রকম, তো তোমরা একটু আলাদা দুইটা কাগজের মধ্যে এই প্রশ্নটা লিখে তোমরা বরিশাল বোর্ড 2017-র সাথে লাগাই দিও, তাহলে দুইটা প্রশ্ন একসাথেই থাকবে। এবং এই দুইটা প্রশ্ন যেহেতু সিমিলার, সো তোমরা অবশ্যই পারবা। তো ভাইয়া যেটা বললাম যে আলাদা একটা দুইটা কাগজে লিখে তোমরা 2017-র পরে আঠা দিয়ে তোমাদের নোট খাতায় লাগাই দিও। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের এই অধ্যায়ের আর একটা টপিক বাকি আছে, ঘর্ষণ। তা আগামী বুধবার ভাইয়া হচ্ছে ঘর্ষণটা পড়াবো, এবং আগামী বৃহস্পতিবার হচ্ছে ঘর্ষণ রিলেটেড যে ম্যাথগুলো আছে ওইগুলা করালে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যা যা SW দিছি সবকিছু ভালো করে রাখবা।